আসসালামু আলাইকুম সবাইকে। আমি উম্মে হাবিবা। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সকাল থেকে কিন্তু আমাদের সকলের কর্মব্যস্ততা শুরু হয়ে যায়। আর আমার কর্মব্যস্ততাটা শুরু হচ্ছে ফজরের আজানের পর থেকে। মূলত ফজরের আজানের সময় হলেই আমি ঘুম থেকে উঠে যাই, আর উঠে আমি যেই কাজটা সর্বপ্রথম করি সেটা হচ্ছে একটু বেলকনিতে দাঁড়াই। কারণ এখন যেহেতু শীতের মাঝামাঝি সময়, আর বেলকনিতে না গেলে হয় না। আর এই তো আমরা যেহেতু দুইজনেই বাসার মধ্যে থাকি, মানে আমি, আমার হাজব্যান্ড, আর মেয়ে তো ঘুমাচ্ছিল, যদিও ওর এখনও বয়স খুবই কম, মানে এখনও 5 বছর পুরোপুরি কমপ্লিটটা হয়নি। আর এর মধ্যে হচ্ছে আমরা ফজরের নামাজটা পড়ে নিচ্ছিলাম, তাই 2টা জায়নামাজে হচ্ছে বিছানো হয়েছে। এই হালকা শীতের মধ্যেও কিন্তু নামাজ পড়ার সময়টা হলে কিন্তু এতটাই আলসামন লাগে যে বলার বাহিরে। এখন কিন্তু মাত্র বাজে 5টা 15, আর আমরা নামাজটা পড়ে নিয়ে আজকে বলছিলাম যে চিয়া সিডসটাও খেয়ে নিব, কারণ আমি আরেকটু লেট করে চিয়া সিডসটা খাই। কিন্তু আজকে আফরা বাবা বলছিল যে একটু ঘুম আসবে, মানে নামাজটা যেহেতু অনেকটা তাড়াতাড়ি আমরা কমপ্লিট করে ফেলেছিলাম, তাই একটু চিয়া সিডসটা খেয়ে তারপরে একটু শুয়ে থাকবো। আর এই তো চিয়া সিডসটার জন্য মানে আজকে হচ্ছে লেবু ছাড়া খাবো। আর আমার হাজব্যান্ডের মধ্যে একটু মধু দিয়ে নিচ্ছিল, আর আমার কাছে মধু তেমন একটা ভালো লাগে না, তাই আমি একটু হালকা গরম পানি দিয়ে হচ্ছে চিয়া সিডসটা খেয়ে নিব। আর সকালে হচ্ছে চিয়া সিডসটা বানানোর দায়িত্ব থাকে হচ্ছে আমার হাজব্যান্ডেরই, কারণ আমি মূলত বলি যে আমি তো ভিজিয়ে রেখেছিলাম, তুমি আমাকে জাস্ট প্রিপেয়ার করে। নামাজের পর তো একটু শুয়েছিলাম, আর এখন কিন্তু বেলা উঠে গিয়েছে, প্রায় 7:30টার মতন বাজে। আর আমার আজকে একটু উঠতে লেটই হয়ে গিয়েছিল, কারণ আমার হচ্ছে গিয়ে 9টার মধ্যে সব কিছু রান্না বান্না কমপ্লিট করে দিয়ে বা সাথে ভাতও দিয়ে দিতে হবে আমার আফরা বাবার সাথে। আর এই তো সকাল উঠে আমি যে কাজটা করি প্রথমে, সেটা হচ্ছে এই যে প্লেটগুলো আমি জায়গা মতো রাখি, কারণ রাতেরবেলা যেহেতু ধুয়ে রাখি আর ঝরিয়ে রাখি, তাই জায়গা মতন হচ্ছে প্লেটগুলো রেখে দিই। আর এরপর হচ্ছে আমি অ্যাকচুয়ালি ভাত বসিয়েও দিয়েছি, আর অ্যাকচুয়ালি হচ্ছে একটু ঘন করে ডাল রান্না করব। আর আজকে যেহেতু আমার একটু লেটই হয়ে গিয়েছে, তাই ঘন ডালটাও হচ্ছে আমি প্রেশার কুকারে দিয়ে দেবো। সাধারণত আমি প্রেশার কুকারে ব্যবহার করি, আমার মূলত এলপি গ্যাস না, লাইনের গ্যাস, তারপর আমি প্রেশার কুকারটাই বেশিরভাগ ইউজ করি। এখানে আমি মসুর ডালের মধ্যে কিন্তু একটু কাঁচামরিচ, পেঁয়াজ, আদা, রসুন, তারপর একটু মশলা, লবণ দিয়ে কিন্তু আমি প্রেশার কুকারের ঢাকনাটা ঢেকে তারপর কয়েক শীষ দিয়ে নেব। মূলত 3 শীষ দেওয়ার পরে কিন্তু ডালটাও হয়ে যায়। আর এদিক দিয়ে আমি মানে যেই কাজগুলো করতে থাকি, মানে আরও তো কিছু কোটাকাটি কাজ থাকে, যেমন রান্না করতে হলে তো অবশ্যই কাটাকুটা করতে হবে, সেই কাজটা কিন্তু আমি করতে থাকি। আমরা যারা রেগুলার কাজ করি, মানে সমহারে দেখা গিয়েছে যে সকালে উঠে কিন্তু আমাদের কাজ করে তারপর খাবারটা প্রিপেয়ার করতে হয়। খাবারটা প্রিপেয়ার করাই কিন্তু মূলত আমাদের গৃহিণীদের মেন কাজ। আর এই তো আমি এই দিক দিয়ে হচ্ছে পেঁয়াজ, তারপর কাঁচামরিচ এগুলো কেটে মানে ধুয়ে নিচ্ছিলাম। আর এগুলো হচ্ছে আমি আমার সিঙ্কের সামনে কাটাকাটি করি, মূলত হচ্ছে কারণ আমার সাইড দিয়ে কোনো মানে কিচেনের কোনো একটা তাক নেই যেখানে রেখে আমি কাটাকুটি করব, তাই আমি সবসময় বরাবরের জন্য হচ্ছে এভাবে কাটাকুটি করি। আর এই তো পেঁয়াজ কাঁচামরিচ কেটে নেওয়ার পর হচ্ছে আমি আলু ছেলে নিয়েছিলাম। আজকে মূলত আমি রান্না করব হচ্ছে মাছ, আর কই মাছ রান্না হবে। কই মাছটা আমি হচ্ছে ফজরের সময় বের করে লবণ দিয়ে রেখে দিয়েছিলাম, আর এখন সবজিগুলো কিন্তু কেটে নিচ্ছি। সকালবেলা মূলত যারা আমরা রান্না করি তাদের কিন্তু একটু ওই বেশি ঝামেলা হয়ে যায়। দেখা গিয়েছে যে সকালবেলা রান্না হলে মানে সকালের নাস্তা তৈরি করা লাগে, আবার দুপুরেটাতে একসাথে করে নাস্তাটা তৈরি করা লাগে। তো আমি মূলত যেটা করি, যেদিন আমি সকালে রান্না করি সেদিন হচ্ছে সকালের নাস্তাটা দুপুরেরটা একসাথে আমি রান্না করে নিই। আর এই তো আমি সব কিছু কেটে সাইডে রেখে দিয়ে তারপর মাছটাও ধুয়ে নিয়েছি। আজকে হচ্ছে রান্না করব কই মাছ, আর কই মাছের জন্য তো দেখলেনি আলু আর বেগুন দিয়ে রান্না হবে, তাই আমি এটা কেটে নিয়েছি। আর মাছগুলোকে ধুয়ে আমি লবণ মাখিয়ে নিয়েছিলাম, কারণ আমি ভেজে তারপর মাছগুলোকে রান্না করব।
সব কিছু কিন্তু তাড়াহুড়ার মধ্যেই আমি করে থাকি। মূলত আমার একটা কাজ থাকে না, আরও কিছু কাজ আছে যেটা নাকি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা অবশ্যই আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আশা করি উপকৃত হবেন। আর এইদিকে তো আমার ভাতটা চেক করে নিচ্ছিলাম, ভাতটা হয়ে গিয়েছে। আর এক চুলায় হচ্ছে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, কারণ লবণ দিলে হয় কি মাছটা একেবারে মানে কড়াইয়ের সাথে লেগে যায় না, এতে করে ভাজাটাও কিন্তু খুব সুন্দর হয়। আর এই তো তেলটা গরম করার পর আমি মাছগুলো একে একে দিয়ে দিচ্ছিলাম। প্রতিদিন রান্নাঘরে আসলে মনে হয় যে কি যে রান্না করব, আর রাতের থেকে একটা অন্যরকম একটা টেনশন থাকে। এরকম টেনশন কে কে করেন তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। মূলত আমি হচ্ছে রাতের মধ্যেই ভেবেচিন্তে ঠিক করে রাখি আসলে সকালে উঠে আমি কি রান্না করব। আর যেই বলা সেই কাজ, মানে আমি সকাল থেকে আবার একটা প্রিপারেশন নিতে থাকি যে এই জিনিসটা আমি রান্না করব। মূলত ওই জিনিসটা হচ্ছে সকাল থেকে আমি গুছিয়ে রাখি। আর এই তো আমি মাছগুলো উল্টিয়ে দিচ্ছিলাম। এই মাছটা একটু কড়া ভাজা হয়ে গিয়েছিল এক সাইড, তাই অপর পাশটা চাচ্ছিলাম একটু অল্প ভাজা হলেই হবে, কারণ তাড়াহুড়া কাজ করতে গেলে একটা না একটা ঝামেলা কিন্তু হয়েই যায়। আর অপর চুলায় হচ্ছে আমি ডালটা আবার একটু বসিয়ে দিয়েছিলাম, যেহেতু একটু ঘন ডাল। আর প্রেসার কুকারে দিয়েছিলাম, প্রেসার কুকারে 3 সিজ দেওয়ার পর একটু ডালটা একটু জাল করে নিয়েছিলাম। আর ডালটা কিন্তু মাশাআল্লাহ অনেকটাই ঘন হয়েছিল। আর এভাবে কিন্তু রান্না করলে একেবারেই ডালটা গলে যায়, আমার কাছে খুব খেতে ভালোই লাগে। আপনারা অনেকে ট্রাই করে দেখতে পারেন, প্রেসার কুকারের ডাল অনেকে পছন্দ করে, আবার অনেকেই কিন্তু পছন্দ করেন। যেই কড়াইটাতে আমি হচ্ছে মাছ ভেজে নিয়েছি, সেম কড়াইটাতেই আমি এখন তরকারিটা রান্না করে নিব। এতে করে হয় কি যে অনেকেই আছে যে মাছ ভাজা কড়াইটা আলাদা রাখে, আবার তরকারি রান্না করার কড়াইটা আলাদা রাখে। আমার কাছে কেন জানি এই রকমটা ভালো লাগে না, কারণ যেই কড়াইতে আমি মাছটা ভেজে নিই সেই কড়াইতে কিছুটা পরিমাণ অবশিষ্ট তেলও রয়ে যায়, আর ওই তেল দিয়ে কিন্তু মাছটা আবার রান্না হয়ে যায়। আর মূলত আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি, এর সাথে আমি দিয়ে দিব কিছুটা পরিমাণে পানি, আর আদা রসুনও কিন্তু আমি দিয়ে দিয়েছি। মূলত আদা রসুন না দিলে আমার কাছে খেতে ভালো লাগে না। পানি দেওয়ার পরে হচ্ছে আমি মশলাটা দিই, এতে করে হচ্ছে মশলাটা পুড়ে যায় না, কারণ হলুদটা হচ্ছে যদি লেগে যায় তাহলে কিন্তু হলুদ হলুদ একটা গন্ধ আসে তরকারি থেকে, তাই এভাবে করে হচ্ছে আমি দিই। আর এর মাঝে আমি একটু কাঁচা মরিচও দিয়ে দিব, কারণ এর আগে আমি কাঁচা মরিচটা দিইনি। কাঁচা মরিচটা দিলে অনেক সময় দেখা গিয়েছে যে তরকারির কালারটাই চেঞ্জ হয়ে যায়, মানে মশলার কালারটা চেঞ্জ হয়ে যায়, সেই জন্য আমি কাঁচা মরিচটা একটু পরে দেওয়ার ট্রাই করি। আর আলুটা প্রথমে দেওয়ার মানে হচ্ছে আলুটা হতে একটু বেশি সময় লাগে, তাই আলুটা আমি একটু পরেই ব্যবহার করি। আলুটা মোটামুটি সিদ্ধ হওয়ার পর আমার তরকারিটা কষানো হয়ে গিয়েছে। এরপর দিয়ে দিলাম হচ্ছে আমি বেগুন, সামান্য একটু পানি দিলাম, কারণ আমার মানে মশলাটা কষানোর সময় মশলাটা একটু লেগে গিয়েছিল নিচে। যেহেতু শুধু রান্নাই করি না, রান্নার সাথে সাথে আরও অনেক কাজ করি, তাই এরকম হয়ে থাকে আর কি। প্রায় আমার দেখা গিয়েছে যে তাড়াহুড়ার কাজে কিন্তু মানে কাজ সঠিকভাবে হয় না, মানে একটা না একটা ঝামেলা কিন্তু হবেই। আর আমাদের বাসায় মূলত সকাল থেকে হচ্ছে বিদ্যুৎ নেই, এর মধ্যে পানিরও সংকট, তার জন্য হচ্ছে আজকে কি একটা অবস্থা গিয়েছে যা বলার বাহিরে। আর মশলাটা কষানোর পরে আমি আবার পানি দিয়ে দিচ্ছি, কারণ পানি দিয়ে কিছুক্ষণ আবার একটু জাল করে নেওয়ার পর আমি মূলত মাছগুলো দিয়ে দিব। আমার রান্না যেহেতু এখনও পুরোপুরি কমপ্লিট হয় নাই, তাই ভাত আর ডাল যেই 2 আইটেমে হয়েছিল সেটা আমি ডাইনিং টেবিলে এনে দিচ্ছিলাম, কারণ আফরা বাবা খেয়ে আবার দোকানের জন্য ভাত নিয়ে চলে যাবে।
আর আমার হেল্পিং হ্যান্ডও বাসায় চলে এসেছিল কাজের জন্য। আর তার কাজ মূলত থাকে হচ্ছে দৈনিক এক কাজ করে যায়, হয়তো বা একদিন সে জামা কাপড় ধোয়, হয়তো বা একদিন সে ঘর মোছে, তার এই কাজটাই থাকে। আজকে হচ্ছে জামা কাপড় ধোবে, তাই আমি তাকে গরম পানি করে দিয়ে এসেছিলাম। মানে রান্নার পাশাপাশি যে ঘরে কত কাজ থাকে তা কিন্তু একজন গৃহিণীই জানে। আর তরকারিতে মাছগুলো আমি দিয়ে দিব, দিয়ে আবার কিন্তু ঢেকে দিব। আমরা গৃহিণীরা কিন্তু মূলত একটি কাজ একসাথে করি না, মানে নানান কাজটা করতে থাকি। মূলত আমি যে কাজটা করি, মানে রান্নার সাথে সাথে অনেক কাজ করে ফেলি। আর এই যে সর্বশেষ আমার তরকারিটা নামানোর আগে আমি ছাঁক বাটা দিয়ে দিচ্ছি। আর এই ছাঁক বাটাটা অনেকেই হয়তো বা অনেক অঞ্চলে ব্যবহার করে না, কিন্তু আমরা বিক্রমপুরের যারা আছি, মানে বিক্রমপুরের ফ্যামিলিরা বা বিক্রমপুরের কালচারে বলতে গেলে হচ্ছে আমরা ছাঁক বাটা ছাড়া কোনো তরকারি খাই না। মূলত কোনো মাছের তরকারি হলে বিশেষত আমরা ছাঁক বাটাটা দিবই। আর আমার আজকে সর্বশেষ হচ্ছে ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা এত অল্প পরিমাণে ছিল, আর ধনেপাতা তরকারিতে দিলে এখন কিন্তু তরকারির স্বাদটাই চেঞ্জ হয়ে যায়। আফরার বাবাকে আমি সকালে ভাতটা খেতে দিয়ে দিলাম। আর আমি তো আগেই বলেছি, যেদিন আমি দুপুরের জন্য রান্না করি, মানে সকালে যেই আইটেমটা হবে দুপুরের জন্য সেইটাই আমি বিশেষত করার চেষ্টা করি। কারণ একসাথে যদি আমি সকালের নাস্তা রেডি করি আবার দুপুরেটা রেডি করি, এতে করে হয় কি, মানে আমার অনেকটা তাড়াহুড়া হয়ে যায়, আমার কাজ করতে গেলে মানে লেটও হয়ে যায়। এদিক দিয়ে হচ্ছে আমি আফরার বাবার জন্য ভাতটা বেড়ে নিচ্ছিলাম। আর এরপর হচ্ছে আমরা দুপুরে যা খাবো, কারণ সকালে মূলত অনেক সময় আমি ভাত খাই, আবার অনেক সময় খাই না, কারণ আমার কাছে তেমন একটা ভালো লাগে না। যদি একটু ভর্তা হয় তাহলে বেশি ভালো লাগে, কিন্তু আজকে আমি আনফর্চুনেটলি কিছুই করতে পারিনি, কারণ কাজের ব্যস্ততা ছিল আর উঠতে একটু লেট হয়ে গিয়েছিল। আর এই তো আফরা বাবা ভাত নিয়ে চলে যাচ্ছিল। একটা হচ্ছে আমার বাবার জন্য ভাত বেড়ে দিয়েছিলাম, আর একটা হচ্ছে আফরা বাবার জন্য। মূলত আজকে আমার বাবার ভাতটা আমার বাসা থেকেই যাচ্ছিল। আফরা বাবা যাওয়ার সময় আমি যেটা করি, যতক্ষণ পর্যন্ত মানে নেমে না যায় ততক্ষণ পর্যন্ত আমি না দাঁড়িয়ে থাকি। এটা হচ্ছে আমার অভ্যাস। কে কে এরকম করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো ঘরে এসে কিন্তু আমি একবার আফরাকে তুলেছিলাম, কারণ বলছিলাম যে অনেকটা তো বেলা হয়ে গেল, প্রায় 9টা 9:15 মতন বেজে গিয়েছে, যেহেতু ওর বাবা চলে গিয়েছে। আর ও না ঘুম থেকে ওঠে আবার ঘুম এসে পড়েছে, বলছে আম্মু আজকে আমার অনেক ঘুম আসছে। আর আমি মূলত যেটা করি, মানে ও যদি ঘুমে থাকে সকালবেলা আর আমার যদি কাজ না থাকে, তাহলে আমি পড়তে বসি। অনেকে হয়তো বা জানেন যে আমি একজন গৃহিণী, কিন্তু এর পাশাপাশি আমি হচ্ছি একজন স্টুডেন্ট। মানে আমি হচ্ছে অনার্স ফাইনাল ইয়ারে আছি বর্তমানে। মানে আমার মেয়ে ঘর সামলানোর পাশাপাশি কিন্তু আমি পড়ালেখাটা চালিয়ে যাচ্ছি। যাই হোক, আমার কিছুটা গ্যাপ ছিল, সেইটা কেন হয়েছে সেইটা অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। আর আমার গ্যাপটা ছিল মূলত 2 বছরের মতন। সেইটাও হচ্ছে মানে কারণটা কি সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আর আমার হচ্ছে সংসারটা সামলিয়ে কিন্তু পড়ালেখাটা করতে হয়, সেজন্য মূলত সংসারের টুকিটাকি কাজগুলো তাড়াতাড়ি সারার চেষ্টা করি, এরপরে হচ্ছে পড়তে বসি। আর এই তো অনেকক্ষণ, মানে প্রায় 1.5 ঘন্টা পড়ার পরে 10:30টার দিকে হচ্ছে আমার মেয়ে উঠে পড়েছে। আর 10:30টাও না, তখন প্রায় 11টার মতন বাজে, তখন আমার মেয়ে উঠেছে। মানে আজকে কেন জানি না, মানে ও বলছিল যে আম্মু আমার ঘুম আসছে অনেক, তাই আমি ওকে জোর করিনি, যেহেতু স্কুল নেই তাই একটু ঘুম আসা যাক। আর উঠে আমি বলছিলাম যাও একটু ব্রাশ করে নাও, আর ও সত্যি মানে সুন্দর করে দুলতে দুলতে চলে যাচ্ছিলাম।
ঘড়িতে কিন্তু 11টা 12 বেজে গিয়েছিল আর এখন পর্যন্ত মানে ওর ব্রাশও হচ্ছিল না। হালকা হালকা একটু পানিও আসলো, কারণ অনেকক্ষণ যাবো যেহেতু বিদ্যুৎ ছিল না। আর আমি তো জিজ্ঞেস করছিলাম যে মামুনি তুমি কি খাবে, ও বলছিল যে আম্মু আজকে আমি দুধ খাবো পাউরুটি দিয়ে। আর মূলত আমার ঘরে আজকে কোনো পাউরুটি ছিল না, কিন্তু ও বায়না ধরে বসে আছে যে আজকে আমি পাউরুটি দিয়ে দুধ খাবো। আমি বললাম যে আমি আজকে বিস্কুট দিয়ে তোমাকে দুধ খাইয়ে দিই। এর আগে আমি সকালের নাস্তায় মানে বিস্কুট দিয়ে দুধ দিইনি, আজকে ফার্স্ট টাইম দিয়েছি। ও বলছিল না আমি খাবো না, মানে দেখুন ও কিভাবে রাগ করে বসে আছে, বলছিল যে খাবেই না। প্রথমে তো খেতেই চায়নি, তারপর একটু জোর করে খাওয়ানোর পরে দেখুন মানে ওর কাছে একটু ভালোই লেগেছে। এরপরে বলছে এটা কী জিনিস, আসলেই ভালো লেগেছে। এরপর কিন্তু খেলো। আর ওর হাতে একটা পাইপ ছিল, মূলত এই পাইপটা দিয়ে হচ্ছে অবশিষ্ট যে দুধটুকু রয়ে যায় সেটা হচ্ছে ও টান দিয়ে খায়। আর এইভাবে আমি ওকে সকালের নাস্তাটা খাইয়ে দিয়েছিলাম। ওকে সকালে নাস্তা খাওয়ানোর পরে আমার তেমন একটা ভিডিও করা হয়নি, কারণ এরপরে হচ্ছে আমি অনেক কাজ করেছিলাম, প্লাস পড়তে বসেছি। আবার বিকালে আমি একটা স্টুডেন্টে পড়ে, সেখানে পড়াতেও গিয়েছিলাম। আর সন্ধ্যার কিছু আগ মুহূর্তে আমার একটা পার্সেল চলে এসেছে। এটা হচ্ছে সাজগোজ থেকে একটা পার্সেল ছিল। আর সাজগোজের থেকে আমি মূলত প্রায় অনেক সময় অনেক জিনিস এনে থাকি। আজকে আপনাদের সাথে দেখাবো কি কি আনলাম। এটা হচ্ছে একটা বডি ওয়াশ, আর এটার সাথে একটা লুফাও ছিল। মানে সব সময় লাক্সের সাথে কিন্তু একটা লুফা থাকে। এটা হচ্ছে প্যারাশুটের শ্যাম্পু, তারপর তেল। আর সাজগোজের থেকে কিছু অর্ডার করলে সবসময় এই টিস্যুটা দেওয়ার ঘ্রাণটা আমার কাছে এতটাই ভালো লাগে যে বলার বাহিরে। আর মূলত সাজগোজ থেকে আমি অর্ডার করেছিলাম হচ্ছে একটা সিরাম। আর এই সিরামটা নাকি পোর্সের জন্য অনেকটাই ভালো এবং কার্যকরী। আমি যদিও রিভিউ দেখেছি, এর আগে আমি কখনো ব্যবহার করিনি। আর আমার মুখে অনেক ছোট বড় অনেক পোর্স ছিল, যেটার জন্য দেখা গিয়েছে যে আমার বয়সের একটা ছাপও পড়ে যাচ্ছিল। তাই আমি মূলত এই সিরামটা এনেছিলাম। যদি আমি ব্যবহার করে দেখি এটা কেমন, ভালো হলে তো অবশ্যই আপনাদের জানাবো। আর এই তেল শ্যাম্পু এগুলো মূলত আমি কিনেছিলাম হচ্ছে অনেকটাই মানে সাশ্রয়ী মূল্যে, মানে অফার চলছিল। আমি ওদের ওয়েবসাইটে যে দেখি যে অফার চলছিল। আর লাক্সের বডি ওয়াশগুলো কিন্তু এমনি মূলত 200 টাকা করে, কিন্তু আমি এটা 160 টাকাতে পেয়েছিলাম। আর এই তেল শ্যাম্পু দুইটাই হচ্ছে 100 টাকা করে নিয়েছিলাম। মূলত গায়ের রেট কিন্তু মানে অনেকটা দেওয়া ছিল, কিন্তু ডেটও কিন্তু ছিল। আমি মনে করেছিলাম অফারের জিনিস হয়তো বা ডেট থাকবে না, কিন্তু সেইটা না, এগুলোর মধ্যে ডেটও ছিল। একটা নোজ স্ট্রিপও এনেছিলাম, এইটাও আমি বাই 1 গেট 1 ফ্রিতে পেয়েছিলাম। মূলত আমার সিরামটার জন্যই এই অর্ডারগুলো করা হয়েছিল। আর সাজগোজ.com আপনারা যেও ওয়েবসাইট থেকে অনেক জিনিস দেখতে পারেন, কারণ ওরা হচ্ছে এই ওয়েবসাইটটা অনেকটাই বিশ্বস্ত একটা ওয়েবসাইট। মানে আমিও মাঝে মাঝে কিন্তু অর্ডার করে এনে থাকি। এই ছিল হচ্ছে আজকে আমার পার্সেল। আর এগুলো টোটাল যদি আমি এমআরপি থেকে বলতে চাই তাহলে কিন্তু 1200 টাকার প্লাস এসেছিল, কিন্তু আমার ডেলিভারি চার্জ সহ মাত্র 921 টাকা দিয়ে কিন্তু আমি এগুলো পেয়েছিলাম। যেহেতু আউটসাইড ঢাকা, তাই ডেলিভারি চার্জ কিন্তু আমাদের এখানে 100 টাকা। আর সন্ধ্যাবেলা আমি যেই কাজটি করছিলাম হচ্ছে গাছে আমি পানি দিয়ে নিচ্ছিলাম, কারণ এটা আমার রোজকার কাজ। আর আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগে থাকলো তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতন এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।